ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ৩ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। ১-১ মান্দালয় জেলা অবস্থিত মায়ানমারে। ১-২ হঠাৎ কাছাকাছি ওঠে একটা শোরগোল। ১-৩ সুভাষিনীরা কয় বোন? ৩ বোন। ১-৪ রঞ্জনের ক্লাবের সঙ্গে তার সম্পর্ক ১৫ বছর। ২-এর দাগে আসি। ২-এর ১-এ দিয়েছে মাসিপিসি কবিতায় মাহিনা শব্দটি কবিতায় কী অর্থে ব্যবহৃত? মাস অর্থে। ২-এর ২ লোকটা জানলো না কবিতার মধ্যে অসমাপিকা ক্রিয়ার সংখ্যা ৫টি। ২-এর ৩ ঘুরে দাঁড়াওয়ের অর্থ প্রতিবাদ করো। ২-এর ৪ মোদের অস্থি দিয়ে জ্বলবে দেশে আবার বজ্রানল। পুরাণে কার অস্থি নির্মিত বজ্রে বৃত্রাসুরকে বধ করা হয়েছিল? দধীচি মুনির অস্থি নির্মিত বজ্রে। ৩-এর দাগে আসি। ৩-এর দাগে ১-এ দিয়েছে সমাস শব্দের অর্থ সংক্ষেপে। ৩-এর ২ বর্ষা এসে গেছে বাক্যটি ক্রিয়ার কাল ঘটমান বর্তমান। ৩-এর ৩ সমাসবদ্ধ পদকে বলা হয় সমস্ত পদ। ৩-এর ৪ নৃত্যবৃত্ত অতীতকালে ক্রিয়ার রূপটি হলো খাইতাম। ৩-এর ৫ ইতিমধ্যে এটি কোন ধরনের অশুদ্ধি? পদ গঠনগত অশুদ্ধি। ৩-এর ৬ চলিত ভাষায় দেখতে পাওয়া যায় ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ। ৪-এর ১-এ আসি। ৪-এর ১-এ দিয়েছে নাগরাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিয়েছিল? তার কাকা। ৪-এর ২ হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ কত বঙ্গাব্দে শেষ হয়? ১৩৩০। ৪-এর ৩ বেথুন সাহেব কি পদ নিয়ে এসেছিলেন? গভর্নর জেনারেলের আইনমন্ত্রী। ৪-এর ৪ বলেছে শুভা গল্পে শুভার কোন কোন বন্ধুর কথা রয়েছে? গল্পে শুভার কোন কোন বন্ধুর কথা রয়েছে? গোয়ালিয়ে দুটি গাভীর সর্বশী আর পাঙ্গুলি ছিল শুভার অন্তরঙ্গ বন্ধু। এছাড়াও ছিল একটা ছাগল আর একটা বিড়াল ছানা। ৫-এর দাগে আসি। ৫-এর ১-এ বলেছে স্বাধীনতা কবিতাটির মধ্যে দুইটি পক্ষ আছে, আমি পক্ষ আর তুমি পক্ষ। এই আমি পক্ষের পরিচয় দাও। ৫-এর দাগের প্রশ্নগুলোরও কিন্তু মান হচ্ছে ১ নাম্বারের করে। ৩টে করতে হবে, যে কোনো ৩টে ১ নাম্বার। তো এখানে আমি পক্ষ শুধু জানতে চেয়েছে। এই যে এখানে আমি পক্ষ যার প্রবক্তা কবিতার কথক, তাহলে আমি পক্ষ বলতে কবিতার এখানে প্রবক্তা, যার প্রবক্তা হলো কবিতার কথক। ৫-এর ২-এ দিয়েছে বাঁধন ভয়কে করবো মোরা জয়। বাঁধন ভয় বলতে কি বোঝানো হয়েছে? বাঁধন ভয় বলতে এটা এক লাইনে তো ওইভাবে বলা যাবে না, তো এটা লিখবে যে ব্রিটিশ সরকার ভারতের স্বাধীনতাকে হরণ করেছে, তারা ভারতবাসীকে শাসন আর শোষণ করে চলেছে এবং তাদের আন্দোলনকে, ভারতীয়দের আন্দোলনকে বা বিপ্লবকে স্তব্ধ করতে সক্রিয় ইংরেজ সরকার ভারতীয়দের শিকলের বাঁধনে বাঁধতে চায়। ৫-এর ৩ বলেছে মাসিপিসি কবিতায় কোন শব্দ থেকে জ্যৈষ্ঠী শব্দটি এসেছে? এই উত্তরটা লিখবে জ্যৈষ্ঠ শব্দটি পরিবর্তিত হয়েছে জ্যৈষ্ঠ এবং সেটি পরিবর্তিত হয়ে রূপ পেয়েছে জ্যৈষ্ঠী, মানে জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠী স্বরসঙ্গতি। ৫-এর ৪ আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি? আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি? এইখান থেকে এটা লিখবে যে আরব্য রূপকথার কাহিনীর একটি উল্লেখযোগ্য চরিত্র আলাদিন। সে একটা জাদু প্রদীপ পেয়েছিল, সেই প্রদীপটি ঘষলে তার মধ্যে থেকে একটা দৈত্য বের হয়ে আসতো। আলাদিনের নির্দেশ অনুযায়ী সে মুহূর্তের মধ্যে যে কোনো প্রকার অসম্ভবকে সম্ভব করে তুলত। ৬-এর দাগে আসি। ৬-এর প্রত্যেকটার মান হচ্ছে কিন্তু ১ নাম্বারে। ৬-এর ১ বলেছে ভাব অনুযায়ী বাক্যের শ্রেণীবিভাগ করো। ভাব অনুযায়ী বাক্যের শ্রেণীবিভাগ অস্তার্থক, নয়ার্থক, নির্দেশক বা বিবৃতিমূলক, প্রশ্নবোধক, বিস্ময়সূচক, অনুজ্ঞাবাচক। আবার প্রশ্নবোধকের মধ্যে আছে ক প্রশ্ন, হ্যাঁ না, লগ্ন প্রশ্ন, সামাজিক আলাপচারিতামূলক প্রশ্ন, প্রতিস্পর্ধামূলক প্রশ্ন। ৬-এর ২-এ দিয়েছে দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব শব্দের অর্থ কি? দ্বন্দ্ব শব্দের অর্থ যুক্ত। ৬-এর ৩ দিয়েছে নিত্য সমাস কাকে বলে? নিত্য সমাস লিখবে যে সমাসের সমস্যমান পদগুলি নিত্য অর্থাৎ সর্বদাই সমাসবদ্ধ থাকে তাকে নিত্য সমাস বলা হয়, যেমন অন্য কাল কালান্তর, অন্য ভাব ভাবান্তর, কেবল নাম নামমাত্র, অন্য যুগ যুগান্তর। ৬-এর ৪-এ দিয়েছে নিত্য বর্তমান কালের একটি উদাহরণ দাও। নিত্য বর্তমান কালের উদাহরণ মায়েরা স্নেহময়ী হন, আমি ভগবানে বিশ্বাস করি।
6-এর 5-এ দিয়েছে সঠিক বাক্যটি লেখো। আমি সাক্ষী দিয়েছি, তো সাক্ষীটা বিশেষ্য হয়ে যাচ্ছে, তাই দেবে সাক্ষ্য। আমি সাক্ষ্য দিয়েছি। 6-এর 6 বলেছে অনুজ্ঞাবাচক বাক্যে লেখে এগিয়ে চলতে হবে, এটা অনুজ্ঞা মানে আদেশ, এগিয়ে চলো। 7-এর 1-এ দিয়েছে ঠিক 1 বছর আগের ঘটনা। 1 বছর আগে কোন ঘটনা ঘটেছিল? এই উত্তরটা লিখবে। শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয় গল্পের নায়ক চরিত্র রঞ্জন 1 বছর আগে থেকে উপলব্ধি করতে শুরু করে যে তাকে নিয়ে ক্লাবের উন্মাদনা অনেকাংশে হ্রাস পেয়েছে। তার মন একটু খারাপ হলেও সে এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়নি। ঠিক 1 বছর আগেই রঞ্জনের পুরনো ক্লাবের ফুটবল সেক্রেটারি ও কোচ এসে ওর সঙ্গে দল গঠনের ব্যাপারে আলোচনা করেছিলেন। কোন কোন ব্যক্তিকে দলে সংযুক্ত করা যায় সে বিষয়ে পরামর্শ নিয়েছিলেন। তাদের সঙ্গে কথা বলার পর রঞ্জনের মনের ভারও অনেকাংশে লাঘব হয়েছিল। 7-এ 2 দিয়েছে নাগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ল কেন? এই উত্তরটা লিখবে। সুন্দর রামস্বামী রচিত টিকিটের অ্যালবাম গল্পে নাগরাজনের টিকিটের অ্যালবামটি ছিল অপরূপ সুন্দর। হয়তো রাজাপ্পার অ্যালবামের চেয়ে অনেক বেশি সংখ্যক টিকিট তাতে রক্ষিত ছিল না, তবে কোনো স্থানীয় দোকানেও অমন অ্যালবাম সহজে পাওয়া যেত না। এক কথায় তার অ্যালবামটি ছিল অদ্বিতীয়, এই কারণেই সকলে নাগরাজনের অ্যালবামের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। 7-এ 3 হরিচরণ বাবুকে দেখে তার সম্পর্কিত শ্লোকটা আমার মনে পড়ে যেত। শ্লোকটি কার লেখার? শ্লোকটি উদ্ধৃত করো। হীরেন্দ্রনাথ দত্তের হরিচরণ বন্দ্যোপাধ্যায় 8ম পাঠে 147 পৃষ্ঠায় রয়েছে। শ্লোকটি হচ্ছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের লেখা, আর শ্লোকটা হচ্ছে কোথাকে ডুব মেরেছে রয়েছ তলে, হরিচরণ কোন গড়তে, বুঝেছি শবদ অবধি জলে, মুঠাচ্ছ খুব অরথে। 8-এর দাগে আসি। 8-এর 1-এ দিয়েছে, এগুলো সব 2 নম্বরে। 8-এর 1-এ বলেছে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা কিভাবে রচিত হয়? এই উত্তরটা লিখবে। শিকল ঝঞ্ঝনার মাধ্যমে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা রচিত হয়। 8-এর 2-এ দিয়েছে শুকতারাটি গাছ ছাদের ধারে, চাঁদ থামে তাল গাছে, এই পঙ্ক্তিটির মাধ্যমে দিনের কোন সময়ের কথা বলা হয়েছে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। 8-এর 2 শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে তাল গাছে, পঙ্ক্তিটির মাধ্যমে দিনের কোন সময়ের কথা বলা হয়েছে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এই উত্তরটা লিখবে। প্রশ্নোক্ত অংশটি কবি জয় গোস্বামীর মাসিপিসি নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে কবি মাঝরাত ও ভোরের মাঝামাঝি সময়কে বুঝিয়েছেন, অর্থাৎ শেষ রাতের কথা বলা হয়েছে। পূর্ব আকাশে শুকতারা দেখা যায় সূর্যোদয়ের আগে। চাঁদ থামে তাল গাছে, অর্থাৎ আকাশে তখনও চাঁদের অস্তিত্ব আছে। আকাশে চাঁদ ও শুকতারাকে একসঙ্গে একমাত্র ভোরের প্রথম লগ্নেই দেখা যায়, তাই উদ্ধৃত অংশে মাঝরাত ও ভোরের সন্ধিক্ষণকে বোঝানো হয়েছে। 8-এর 3-এ বলেছে মানুষ পরাধীন হয় কখন? এই উত্তরটা লিখবে। কবি ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা কবিতায় কবি স্বয়ং বলেছেন মানুষ পরাধীন হয় তখনই যখন বলপূর্বক কোনো মানুষের স্বাধীন সত্তাকে হরণ করে নেওয়া হয়। অনেক সময় দেখা যায় রাজনীতিগতভাবে ক্ষমতা দখল করে মারণাস্ত্রের ভয় দেখিয়ে, মৃত্যুর ভয় দেখিয়ে মানুষের স্বাধীনতা হরণ করে নেওয়া হয়। এতে মানুষের স্বাধীনতা বোধের অপমৃত্যু হয়। তখনই মানুষ অন্যের অধীন হয়ে পড়ে, নিজের ওপর আর তার নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না। 9-এর দাগে আসি। 9-এর 1-এ দিয়েছে সত্যি সে ভুলে নাই, কে কি ভোলেনি, অপু তার দিদি দুর্গাকে ভোলেনি। 9-এর 2-এ আছে গ্রাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সর্বজয়ার কি মনে হলো? গ্রাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সর্বজয়ার মনে হলো যা কিছু দারিদ্র্য, যা কিছু হীনতা, যা কিছু অপমান সব পেছনে পড়ে রইল। এখন সামনে শুধু নতুন সংসার, নতুন জীবনযাত্রা, নব সচ্ছলতা। 9-এর 3-এ দিয়েছে সর্বজয়া এ অনুরোধ বারবার করে। সর্বজয়া এ অনুরোধ বারবার করে কেন? এটা পথের পাঁচালী 21 নম্বর অধ্যায়ে তোমার 89 পাতায় রয়েছে যে অনেক দরদস্তুরের পর নাপিত বউ একটি আধুলি আঁচল থেকে খুলে রেকাবিখানা কাপড়ের মধ্যে লুকিয়ে নেয়, কাউকে যেন প্রকাশ না করে। সর্বজয়া এই অনুরোধ বারবার করে। নাপিত বউয়ের কাছে সর্বজয়া বারবার অনুরোধ করে সে যে রেকাবখানার পরিবর্তে, কাঁসার একখানা রেকাবির পরিবর্তে একটা আধুলি আর কি নিয়েছে, সেটা যেন কাউকে বা বিক্রি করেছে নাপিত বউকে, সেটা যেন নাপিত বউ কাউকে না বলে, এই অনুরোধই সে বারবার করেছিল। 10-এর 1 বলেছে আধ ঘন্টার মধ্যে পাড়ার লোক উঠান ভাঙিয়া পড়ল কেন? এই উত্তরটা লিখবে। সকাল 10টার সময় ব্যাপারটা দেখতে ছুটে গিয়েছিলেন নীলমণি মুখার্জি এবং তার স্ত্রী
সকাল 10টার সময় নীলমণি মুখুজ্জে গঙ্গা স্নানে যাবেন বলে গায়ে তেল মাখছিলেন। এমন সময় তার স্ত্রী উত্তেজিতভাবে এসে জানায় যে অপুদের বাড়ির দিক থেকে কান্নার শব্দ ভেসে আসছে। ব্যাপারখানা কি তা দেখা দরকার। তখন তারা ছুটে যায় অপুদের বাড়িতে। তারা দেখতে পায় সর্বজয়া মেয়ের ওপরে ঝুঁকে পড়ে বলছে, ও দুর্গা চা দিকি, ও মা ভালো করে চা দিকি। সর্বজয়া স্থানকাল ভুলে চিৎকার করে মেয়ের জন্য বিলাপ করে উঠল, কিন্তু দুর্গা আর চেয়ে দেখল না। দুর্গা তখন গৃহের ক্ষুদ্র গণ্ডি পার হয়ে নীলিমায় হারিয়ে গিয়েছে। শরৎ ডাক্তার এসে জানালেন দুর্গা হার্ট ফেল করেছে। এমন একটি ঘটনা নাকি 10 ঘড়ায় ঘটেছিল। আধ ঘন্টার মধ্যে পাড়ার লোকে দুর্গাদের উঠানে ভরে গেল। এমনই মর্মান্তিক ঘটনা সকলে দেখেছিল। 10-এ 2 দিয়েছে, মনে মনে বলি রইল ওইখানে, কেউ জানতে পারবে না কোনো কথা। এখানে কোন কথার বিষয়ে বলা হয়েছে এই উত্তরটা লিখবে। আলোচ্য অংশে সোনার সিঁদুর কৌটোর কথা বলা হয়েছে। সোনার সিঁদুর কৌটোটি দুর্গা ভুবন মুখুজ্জের বাড়ি থেকে নিয়ে এসে নিজেদের বাড়িতে একটি কলসির মধ্যে লুকিয়ে রেখেছিল। বহুদিন পরে অপু সেটা খুঁজে পায় এবং বাঁশবনে ছুঁড়ে ফেলে দেয়, যাতে কেউ সেটা কোনোদিন খুঁজে না পায়। এখানে সেই কৌটোটির কথাই বলা হয়েছে। 11 দাগে আসে, 11-এর 1-এ দিয়েছে। এগুলোর হচ্ছে তোমার যে কোনো দুটো করতে হবে। 5 নম্বরের, নেতাজি ভবিষ্যতের কোন কর্তব্যের কথা এই চিঠিতে বলেছেন, কেন এই কর্তব্য স্থির করেছেন, এ বিষয়ে কাদের পরিবর্তে কাদের প্রণালীকে তিনি অনুসরণযোগ্য বলে মনে করেছেন। এই উত্তরটা লিখবে। নেতাজি সুভাষচন্দ্র বসু ভবিষ্যতে কারা সংস্কার কার্যকে নিজের একটি কর্তব্য বলে মনে করেছেন, কারণ অনেকদিন কারাবাসের পর সুভাষচন্দ্র বসু কারা শাসনের একটা আমূল সংস্কারের একান্ত প্রয়োজনের কথা উপলব্ধি করেন। কারা শাসনের প্রণালী নির্ণয়ের ক্ষেত্রে তিনি ব্রিটিশ প্রণালীর অনুসরণের পরিবর্তে আমেরিকার ইউনাইটেড স্টেটসের মতো উন্নত দেশগুলোর ব্যবস্থাই অনুসরণযোগ্য বলে মনে করেন, কারণ ভারতীয় কারাশাসন প্রণালী অর্থাৎ ব্রিটিশ প্রণালী একটা খারাপ আদর্শের অনুসরণ মাত্র। 11-2 আছে, ভুলুম না ভাই এই রাত্রির কথা, সে রাতের বর্ণনা দাও। বিশিষ্ট সাহিত্যিক সমরেশ বসুর আদাব গল্পে চিত্রিত হয়েছে দাঙ্গা পরিস্থিতির রাত্রিকালীন ভয়াবহতার চিত্র। নিদারুণ রাত্রে তীব্র ভয়াবহ পরিবেশে সম্পূর্ণ অপরিচিত ভিন্ন ধর্মের দুই মানুষ নাওয়ের মাঝে আর সুতা মজুর একে অপরের সঙ্গে পরিচিত হয়। পরিচয়ের প্রথম লগ্নে তাদের মনে দানা বেঁধেছিল অস্বাভাবিক অবিশ্বাস, নিদারুণ সন্দেহ এবং আক্রান্ত হওয়ার ভীষণ ভয়, কিন্তু পরিস্থিতির ভয়াবহতায় বুঝি পরবর্তী ক্ষেত্রে বিপরীত স্রোতে জাগিয়ে তুলেছিল একে অপরের প্রতি আস্থা। নিদারুণ সন্দেহ এবং আক্রান্ত হওয়ার ভীষণ ভয়, কিন্তু পরিস্থিতির ভয়াবহতায় বুঝি পরবর্তী ক্ষেত্রে বিপরীত স্রোতে জাগিয়ে তুলেছিল একে অপরের প্রতি আস্থা, সহানুভূতি ও ভালোবাসা। তাই যখন অবস্থার ভয়াবহতার কথা ভুলে জেদি দুশ্চিন্তিত মাঝি বুড়িগঙ্গা পার হয়ে নিজের ঘরে ফিরতে তৎপর, তখন সুতা মজুর তাকে বাধা দেয়। সে কিছুতেই মাঝিকে পুলিশের বা দাঙ্গাবাজদের হাতে খুন হতে দিতে চায় না। করুণ ভবিষ্যতের আশঙ্কায় সুতা মজুরের জিজ্ঞাসা যদি তোমায় ধৈর্য ফেলায়, তার অনুকম্পার উত্তরে মাঝি বলে তাকে ধরতে পারবে না। দাঙ্গার বিভৎস সময়ে দাঁড়িয়েও মাঝি ও সুতা মজুর তাদের ধর্মীয় ভেদাভেদ ভুলে যে মানবতার বাঁধনের কাছাকাছি এসেছিল, সেই সম্প্রীতির কথায় মাঝি কোনোদিন ভুলবে না বলে উদ্ধৃত অংশে জানিয়েছিল। 11-3 দিয়েছে, শুক্লা দ্বাদশী রাত্রিতে শুভার মনের অবস্থা কেমন ছিল আর তার মনের অবস্থা এরকম হওয়ার কারণ কি। এই উত্তরটা লিখবে। শুক্লা দ্বাদশী রাতে শুভা শয়নগৃহ থেকে বাইরে এসে তার চিরপরিচিত নদীর তীরে কচি ঘাসের ওপর শুয়ে আকুল হয়ে যেন ধরণীকে জড়িয়ে ধরে বলতে চেয়েছিল, প্রকাণ্ড মুখ মানবমাতা যেন তাকে যেতে না দেন, দুই বাহু দিয়ে যেন তাকে ধরে রাখেন। শুভার ইচ্ছা ছিল না তার গ্রাম মনুষ্যতর বন্ধুদের ছেড়ে যেতে। সে কথা বলতে পারতো না, তাই নতুন পরিবেশে সে মানিয়ে নিতে পারবে না, তাই সে মানসিকভাবে সম্পূর্ণ বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল। 12 দাগে আসি। 12 দাগেও যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটার মান 5। 12-1 বলেছে স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা কিভাবে শিকল পরার গান কবিতায় ধরা পড়েছে আলোচনা করো। এইটা লিখবে যে কাজী নজরুল ইসলাম ছিলেন একজন দেশপ্রেমী কবি। পরাধীনতার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তার মন ছিল ব্যাকুল। কবির এমন মনোভাবের প্রকাশ ঘটেছে তার বিভিন্ন কবিতায়।
স্বাভাবিকভাবেই তার কবিতায় প্রতিফলিত হয়েছে স্বাধীনতাকামী ভারতবাসীর মুক্তির আকাঙ্ক্ষা। এমনই একটি কবিতা হলো শিকলপরার গান। মুক্তির বাসনা। ইংরেজ শাসনে ভারতবাসী শোষিত আর লাঞ্ছিত, পদে পদে পীড়ন সহ্য করতে হয়েছে তাদের। তাই ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নানা সময় বিপ্লবে অংশগ্রহণ করেছেন। এর ফলে তাদের হাত হয়েছে কারারুদ্ধ ও রক্তাক্ত। তবু বিপ্লবের পথ থেকে পিছিয়ে যায়নি ভারতীয়রা। ইংরেজের লৌহ শৃঙ্খলের ভয়ে ভীত নয় ভারতবাসী, বরং সেই শৃঙ্খল পরেই তারা ব্রিটিশের লৌহ শিকলকে ভাঙতে মরিয়া। কবিতায় বলেছেন, এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করব মোরা জয়। ভারতীয়রা যেন ছল করেই শিকল পড়তে তৎপর হয়ে উঠেছেন, কারণ পরাধীনতার বাঁধন যত বৃদ্ধি পাবে ততই বাঁধন হবে শিথিল। কেবল ভয় নামক ভূতকে জয় করতে পারলেই কোনো শিকলই আটকে রাখা যাবে না, শিকলেই আটকে রাখা যাবে না ভারতীয়দের। কবির বিশ্বাস, দেশপ্রেমিকগণ ফাঁসির মঞ্চে জীবনের জয়গান রচনা করবেন, আপন বুকের অস্থি দিয়ে বজ্রানল প্রজ্বলিত করবেন এবং মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা করবেন তারা। এর ফলেই অবসান ঘটবে লাঞ্ছনার। এভাবেই শিকলপরা গান কবিতায় স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা প্রকাশিত হয়েছে। ভারত ধুয়ে দিয়েছে শতবর্ষ, এগিয়ে আসে শতবর্ষ যায়। এই প্রোক্তিটির মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন আলোচনা করো। এই উত্তরটা লিখবে। উদ্ধৃতিটি আধুনিক বাংলা কবিতার বিশিষ্ট কবি জয় গোস্বামীর মাসিপিসি নামক কবিতা থেকে গৃহীত। আলোচ্য কবিতায় কবি সমাজে শ্রমজীবী মহিলাদের জীবনাচরণের এক টুকরো ছবিকে আমাদের সামনে তুলে ধরেছে। কবিতায় উল্লেখিত মাসিপিসিরা হলেন গ্রাম থেকে শহরে আসা চাল বিক্রেতা মহিলারা। চোখে জল ছিটিয়ে ঘুম সরিয়ে রাতের অন্ধকারেই তারা ট্রেন ধরতে ছুটে চলেন। নানা বাধা বা প্রতিবন্ধকতার দিয়েই তাদের জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হয়। পরিবারের সদস্য অনেক, কিন্তু উপার্জন করতে পারে হয়তো একজনই। ফলে কঠোর শ্রমের মাধ্যমে দুই মুঠো অন্নের সংস্থান করতে হয় তাদের। বছর শেষ হয়, নতুন বছর আসে, কিন্তু এই শ্রমজীবী মানুষগুলো জীবন প্রবাহ একই রকম থাকে, কোনো পরিবর্তন হয় না তাদের জীবনে। প্রশ্নোক্ত উদ্ধৃতির মাধ্যমে কবি সময়ের প্রবাহমানতায় শ্রমজীবী মানুষদের অপরিবর্তনীয় জীবন সংগ্রামকে ইঙ্গিত করেছে। ভারত তিনে আছে লোকটা জানলই না, কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। নামকরণটা লিখে দেবে, যে নামকরণে এটা ভূমিকাটা মুখস্থ রেখে দেবে। যে কোনো কবিতা বা গল্পের নামকরণে এটা একটু দিয়ে দেবে প্রথমে, এটা ভূমিকা হিসাবে। নামকরণ সাহিত্যিক এবং পাঠকের মধ্যে সেতুবন্ধন করে। সাহিত্যিকের মূল বক্তব্যের ইঙ্গিত পাওয়া যায় নামকরণের সাহায্যে, তাই নামকরণ সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। বিষয়বস্তু বিশ্লেষণ। আলোচ্য কবিতায় যন্ত্র সভ্যতার পেছনে পিষ্ট এবং এক হৃদয়হীন মানুষের কথা তুলে ধরেছেন কবি। মানুষটি সারা জীবন ধরে তার বুক পকেটটি সামলে চলেছে, যেখানে সে গচ্ছিত রেখেছে অর্থ। সভ্যতার ইঁদুর দৌড়ে টিকে থাকার জন্য ছুটেছে অর্থের পিছনে। অর্থ এসেছে লক্ষ্মী হয়ে, তাকে আগলে রাখার জন্য চার দেয়ালের গণ্ডিটাকে শক্তিশালী করতে হয়েছে। এতেই চলে গিয়েছে তার সারাটা জীবন। অথচ ওই পকেটের নিচে চামড়ার আবরণে আবৃত ছিল যে হৃদয়, সে হৃদয় লোকটাকে দিতে পারত আলাদিনের আশ্চর্য প্রদীপের মতোই অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা। সেই খবরই কোনোদিন পাওয়ার চেষ্টা করেনি লোকটা। অর্থ এসেছে পকেটে, বাড়ি হয়েছে মস্ত, কিন্তু হারিয়ে গিয়েছে হৃদয়। চার দেয়ালের গণ্ডিতে আবদ্ধ থেকে নিজেই সেখানে প্রাকৃতিক বাতাসের প্রবেশ নিষিদ্ধ করেছে। তার বুকের মধ্যে লুকিয়েছিল যে হৃদয়, সেই হৃদয়ের উপস্থিতি সে যেমন অনুভব করেনি কখনো, একইভাবে অর্থের পিছনে ছুটতে ছুটতে কখন যে সেই হৃদয় তাকে ছেড়ে চলে গিয়েছে তাও জানা হয়নি লোকটার। অর্থাৎ অর্থের চেয়েও ঐশ্বর্যবান মানুষের অন্তর বা হৃদয়, সেই চিরসত্যকে কোনোদিনই জানা হলো না মানুষটির। কবি সেই কথাই প্রতিপন্ন করতে চেয়েছেন কবিতাটিতে। সার্থকতা বিচার। কবিতাটির ভাববস্তুর সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে কবিতাটির নামকরণ লোকটা জানলই না ব্যঞ্জনাময় ও সার্থক হয়েছে। 13 দাগে আসি। 13 দাগে দিয়েছে আর একদিন একটা আশ্চর্য ব্যাপার। আশ্চর্য ব্যাপারটি কি? এটা আছে পথের পাঁচালী 20 নম্বর অধ্যায়ে আর একদিন যা আশ্চর্য ব্যাপার। এইটা লিখবে যে এক বুড়ো বাঙালি মুসলমান একটা বড় রংচঙে কাঁচ বসানো টিনের বাক্স নিয়ে খেলা দেখাতে এসেছিল। জীবন চৌধুরীর ওখানে সবাই এক এক পয়সা দিয়ে নলে চোখ লাগিয়ে দেখছিল। দুর্গার কাছে পয়সা ছিল না, সে দাঁড়িয়েছিল। বুড়ো লোকটি তাকে পয়সা ছাড়াই দেখতে বলেছিল। নলে চোখ লাগিয়ে সে যা দেখেছিল তা খুবই আশ্চর্যের ছিল।
13 দিয়ে দিয়েছে পথের পাঁচালী রচনায় অজয়ের পরিচয় দাও। এটা লিখবে অজয়কে নীলমণি হাজরা যাত্রা দলে রাজকুমারের চরিত্রে অভিনয় করে অজয়। তার প্রকৃত নাম কোথাও উল্লেখ করা হয়নি। রাজকুমারের অজয়ের চরিত্রে সে অভিনয় করে বলে সেই নামে সে সর্বাধিক পরিচিত। প্রথম আলাপে অজয়কে অপু পান খাইয়েছিল, সেই থেকেই দুজনের মধ্যে অনেক কথাবার্তা হয়। অপু যাত্রাপালার অনেক কথা অজয়কে জিজ্ঞাসা করে জানে। অপুদের বাড়িতে অজয় খেতে এলে অপুর মা দিদি সকলের কাছেই অজয় প্রিয় পাত্র হয়ে ওঠে। অপুর গান শুনে মুগ্ধ অজয় তাকে যাত্রা দলে যোগ দিতেও পরামর্শ দেয়। এইভাবে নানা কথোপকথনের মধ্যে দিয়ে দুজনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়েছিল। 14 দাগে দুটো চিঠি আছে। প্রথমে চিঠিটাতে বলেছে যে এবছর পুজোর ছুটিতেও তোমাকে হোস্টেলে থেকে যেতে হবে, বাড়ি যেতে তুমি পারবে না, তো কারণ জানি বাবাকে চিঠি। তো লিখবে শ্রীচরণেশু বাবা, আশা করি আপনি ভালো আছেন। মা কেমন আছেন? আমি এখানে ভালো আছি। একটা বিশেষ খবর জানানোর জন্য আমার এই চিঠি লেখা। এবছর হোস্টেল থেকে পুজোর ছুটিতে বেড়াতে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে। আমি এই শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করতে চাই, তাই আমি পুজোর ছুটিতে বাড়ি যেতে পারবো না। আপনি এই বিষয়ে কোনো চিন্তা করবেন না। আমাদের হোস্টেলের শিক্ষক শিক্ষিকারা, ছাত্রছাত্রীরা এবং হোস্টেল সুপার অত্যন্ত ভদ্র ও দায়িত্ববান। এ বিষয়ে আপনার মতামত জানাবেন। আজ এখানেই শেষ করছি। ইতি বলে তোমার, আপনার স্নেহের বলে তোমার নাম দিয়ে দেবে। আর দ্বিতীয় যে চিঠিটা আছে সেটা আছে পুজোর ছুটিতে অষ্টম শ্রেণীর ছাত্ররা শিক্ষামূলক ভ্রমণে যেতে চায়, এই বিষয়ে প্রধান শিক্ষকের নিকট চিঠি। তো মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, স্কুলের নাম এবার জায়গা দিয়ে দেবে, মানে শহরের নাম, জেলার নাম দিয়ে দেবে। বিষয় শিক্ষামূলক ভ্রমণের জন্য আবেদন। লিখবে মহাশয়, আমি বলে তোমাদের নাম লিখবে, যে যার যেটা নাম। আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। বিগত 3 বছরের মতো এবছরও আমি ও আমার সহপাঠীরা ভারতীয় জাদুঘর ভ্রমণ করে আনন্দ উপভোগ করতে ইচ্ছুক। উক্ত ভ্রমণে যোগদানের জন্য আমরা স্কুলের কয়েকজন জাদুঘর বর্গিঞ্জয় আকার দেবে কয়েকজন শিক্ষক মহাশয়কে ইতিমধ্যে অনুরোধ করায় তারা এ বিষয়ে মৌখিক সম্মতি জানিয়েছেন। আমার বিশ্বাস আমাদের এই উদ্যোগে আপনার সার্বিক অনুমতি মিলবে। এই আনন্দযজ্ঞে আপনার উপস্থিতি ও সহযোগিতা আমরা সকলে একান্তভাবে কামনা করি। আশা করি আপনি আমাদের অনুমতি দিয়ে বাধিত করবেন। ইতি বিনীত অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রের পক্ষে আপনার একান্ত অনুগত ছাত্র বলে তোমার নাম দিয়ে দেবে। পেয়েছিল অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।